আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও যুক্ত করতে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং সে সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। গতকাল বিপ্লবী সমাবেশ হয়েছিল শহীদ মিনারের সামনে। সেখানে আপনারা জানেন গণ অধিকার পরিষদের একাংশ নেতা ফারুক হাসান উনি বক্তব্য দেওয়া শেষ করে যখন ফিরে যাচ্ছেন তখন তার উপর হামলা করেছিল অতর্কিতভাবে। এমনভাবে হামলা করেছিল তার কপাল ফেটে গেছে, ছুরির আঘাত লেগেছে বলছে। প্রায় 20 মিনিট ধরে তাকে পেটানো হয়েছে ওই জায়গাতে। তো আমরা সেই সাথে আপনাদেরকে আরেকটা ভিডিও যুক্ত করব। আপনারা জানেন আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম উনি দীর্ঘদিন পরে আবারও লাইভে এসেছেন এবং তাদের সরকারের এবং তার সংগঠনের বিভিন্নভাবে কথাবার্তা বলেছেন। এই সরকারের সমালোচনা করেছেন এবং ছাত্র জনতা সমালোচনা করেছেন। এখনও তারা প্রতিশোধ যে একটা নেয়ার কথা বলতেছে সবসময়, সেগুলো আবারও নিপ্রায় করেছেন তিনি। সেই সাথে এই সরকারকে প্রতিবাদী বা খুনি এই ধরনের উল্লেখ করেছেন। চলুন আমরা আর দেরি না করে তাদের কথাগুলো শুনি। ধন্যবাদ সবাইকে। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে আমি অতিথি হিসেবে ছিলাম। তো আমি বক্তব্য দিয়ে যখন চেয়ারে বসে আমার পাশে নাগরিক বিপ্লবী পরিষদের সভাপতি, সে বলল, ভাই আপনার বক্তব্যে ছাত্র দলের নেতাকর্মীরা উত্তেজিত। তো আমি বললাম যে কেন, আমি তো বিএনপির বিরুদ্ধে সেখানে বলিনি বা ছাত্র দলের বিরুদ্ধে, তারা উত্তেজিত হবে কেন? আমি বক্তব্য দিয়ে নিচে নামছি যাওয়ার জন্য, সাথে সাথে পিছন থেকে অতর্কিতভাবে আমার উপরে তারা আক্রমণ করে। আক্রমণ করার পরেই পরবর্তীতে আমরা নিশ্চিত হয়েছি যে এটা এই বিপ্লবী পরিষদের সন্ত্রাসীরা এই আক্রমণ চালিয়েছে ছাত্রদের কায়দায়। কেন আমরা সেখানে এই যে আহত সহযোদ্ধাদের তারা ট্রিটমেন্ট দিতে পারে নাই, নানান সংকট জটিল সরকারের বেশ কিছু প্রতিষ্ঠা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের কাজ করছে, এরকম নানাবিধ বিষয়ে সমালোচনার কারণেই মূলত এই আক্রমণটি হয়েছে আমাদের উপর। সকল রাজনৈতিক দলেরই সেখানে প্রতিনিধি ছিল এবং এই বিপ্লবের যারা যুব ছাত্র আন্দোলন এবং জাতীয় তাদের প্রতিনিধি ছিল। তো সেই প্রোগ্রাম সামগ্রিকভাবে শেষ হয় রাত 12টার দিকে। তখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এসে দেখতে পাই যে আমাদের রাজপথের সহযোদ্ধা যারা আমরা আসলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 18 কোটা সংস্কার আন্দোলনেও ছিলাম, আমরা এই অভ্যুত্থানেও ছিলাম, আমাদের ভাইয়ের উপরে এই একটা মানে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এরকম একটা আক্রমণ হয়েছে। এবং এই বিপ্লব পরবর্তী সময়ে যদি আমাদের কোনো একজন বিপ্লবী ভাইকে রক্তাক্ত হতে দেখা যায়, এর চেয়ে কষ্টকর আর কিছু হতে পারে না। তো সেই ভিডিওগুলো দেখার পরেই কিছুক্ষণ পরে আবার দেখতে পেলাম যে যারা এটা আয়োজন করেছেন এই প্রোগ্রামটি, জাতীয় বিপ্লবী পরিষদ, তাদের যিনি আহ্বায়ক খবিন ইনসান, উনি একটা পোস্ট দিয়েছেন। যে পোস্টে উনি বলেছেন যে সম্ভবত এটা যে সামগ্রিক পরিকল্পনা এই আক্রমণের, এটার সাথে আমি জড়িত। তো আসলে তার যখন এই কথাটা আমি শুনি তখন আমার মনে হয়েছিল যে মানে এটা সম্ভবত একটা ওহী নাজিল হয়েছে, যে এই ওহীর আসলে কোনো সম্পৃক্ততা পৃথিবীর কারো পক্ষে আনা সম্ভব না। আপনি ভাইয়ের সাথে কথা বলেও দেখতে পারেন যে এটার বিন্দু মাত্র কোনো সম্পৃক্ততা হওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গাগুলো কীরকম। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে সবার সব কিছু পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। খুব স্বাভাবিকভাবেই যদি এটা ভালোভাবে তদন্ত করা হয়, কীভাবে এটা হলো, কারা এটার সাথে যুক্ত, সেই সত্যটা বেরিয়ে আসবে এবং আমরা চাই বেরিয়ে আসুক। কারণটা হচ্ছে যে এভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে একটা ঘটেছে, কালকে দুইটা ঘটবে, এগুলো তো এভাবে চলতে পারে না। সো এই বিষয়ে আমরা মনে করি প্রশাসনের আরও স্ট্রিক্ট হওয়ার প্রয়োজন। কারণটা হচ্ছে এভাবে ছোটো ছোটো ঘটনাগুলো থেকে বড় ঘটনার ধীরে ধীরে তৈরি হয় আর কি।
তো আরেকটা জিনিস আমরা আমাদের জায়গা থেকে শুধু বলতে চাই যে এইরকম ঘটনাগুলো নিয়ে আসলে ছোট ছোট করে চক্রান্তগুলো তৈরি হবে, যেগুলো ধীরে ধীরে বড় আকারে যাবে। নির্বাচন ঘিরে কোনো চক্রান্ত হচ্ছে? হ্যাঁ, দেখুন, এরকম করে স্পেসিফিক সরাসরি বলে দেওয়া যায় না নির্বাচন কেন্দ্রিক কিনা, কিন্তু যখন ওই জাতীয় বিপ্লবী পরিষদের কার্ডে আমরা দেখেছিলাম যে এখানে লেখা আছে জুলাই বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ, তখন আমার শহীদ পরিবারে যখন আমি জিজ্ঞাসা করে জুলাই ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ছিল তারা সেখানে যাবে কিনা, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় একটি ভয়েস মেসেজ দিয়ে বলেছিলাম যে দেখুন, আপনারা কেন একটা রাজনৈতিক দলের হয়ে যাবেন? আপনারা তো পুরো বাংলাদেশে, আপনাদের ওই রেসপেক্টের জায়গাটা পুরো বাংলাদেশের মানুষের কাছে আছে। আপনি যখন একটা দলের, এরকম কোনো একটা দলের হয়ে যাবেন যারা নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিচ্ছে অলরেডি, এবং বিপ্লব পরবর্তী প্রথম রাজনৈতিক দল, তাদের হয়ে গেলেই আপনারা একটা পক্ষের হয়ে যাবেন। বাকি রাজনৈতিক দলগুলো তখন তাদের জায়গা থেকে মনে করবে যে আপনারা তাদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন। সো আমরা এই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের মধ্যে এই বিভাজন চাই না। আপনারা একটা প্ল্যাটফর্মে থাকবেন, আপনারা যে কোনো যদি প্রোগ্রাম করতে চান, আপনাদের দাবি তুলে ধরতে চান, শহীদ মিনারে হোক, সরোয়ার্দী উদ্যান হোক, যে কোনো হোক, আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হোক, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করব। যেই প্ল্যাটফর্মও এখন আপনাদের জন্য কাজ করে যাচ্ছে বা যে প্ল্যাটফর্মের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে, তো সেই জায়গা থেকে বলেছিলাম সম্ভবত এই সূত্র ধরে ওই পরিষদের জন্য আহ্বায়ক খলিল ইহসান নিয়ে এই কথা বলেছেন। কিন্তু আমার মনে হয় কি, একটা এরকম একটা প্ল্যাটফর্ম যারা তৈরি করেছেন, তার যারা নিজেদেরকে রাজনৈতিক দল দাবি করছেন, তাদের আহ্বায়ক যদি এরকম মানে অবিবেচনা প্রসূত এবং মানে যেখানে বিন্দুমাত্র কোনো সেন্স ক্রিয়েট করেন এরকম কথা বলে, আমাদের মনে হয় যে এগুলো আসলে ষড়যন্ত্রের গন্ধ কিংবা হচ্ছে এগুলো বিভিন্ন সংস্কার। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আজকে আমাদের ফারুক ভাইয়ের সাথে হয়েছে, কালকে আমাদের সাথে হবে, অন্য কারোর সাথে হবে। এগুলো বন্ধ হওয়া প্রয়োজন এবং এগুলো বিচার হওয়া প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভাই, স্পেশালি আমাদের এই অভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধার সুস্থতা কামনা করি। আমরা বিশ্বাস করি আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে আগামীতে এরকম যে কোনো আগামীতে ঘটনা আমরা প্রতিরোধ করতে পারবো। সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। অন্য যদি জেলে যেতে হয়, হুকুমদাতা হিসেবে 1 নম্বর আসামি আমি আবার বললাম। এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেডকে নাহিদ ধরেন মার খেয়েছে, নাহিদ মার খেয়েছে একদিন, এইখানে যারা দাঁড়িয়ে আছে 100 মার খেয়েছে। 28 বছর পরে ডাকসুর ভিপি হয়েও ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি, অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই। অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী, আরো অনেকে, মাহফুজও সবাই আমাদের ঘনিষ্ঠ, আমাদের সহযোদ্ধা, সহকর্মী। একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি, ডাকসুতে নির্বাচন করেছে তারা, ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল। আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে, আর কিছু হচ্ছে মৌসুমী নেতা, শুধুমাত্র 10-12 দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনে স্পাইগিরি করার জন্য। 18 জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই, এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই, হাসিনা পিশাচ হয়ে গেছে, হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই, প্রত্যেককে জেলে যেতে হবে, তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই, এটা কি উচিত হবে? এরকম এখন 2-1 ব্যাপক বিপ্লব হয়ে গেছে, অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে, সেলিব্রিটি বনে গেছে, কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে। হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না। তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যারা আহত করেছে, আহতদের ব্যানারে এসে, আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে, এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকেটের জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের ফরওয়ার্ড করা একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে। যেহেতু আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করেছে, সেটার তিনি দায়িত্বে আছেন, তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবেই আছে। এখন এই হামলায় আছে কিনা সেইটা আমরা জানি না। আমি পরিষ্কারভাবে আমাদের নেতা কর্মীদেরকে বলে দিতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ, হিল্লোল, তনয় সহ
সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। তার জন্য যদি জেলে যেতে হয়, হুকুমদাতা হিসেবে 1 নম্বর আসামি আমি আবার বললাম। কিন্তু এখন যদি আমাদের রক্তে ভেজা বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা গত 7-8 বছর ধারাবাহিকভাবে যে লড়াই সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে। আমরা উপদেষ্টা হই নাই, সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই, আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই। এই সরকারকে পরিষ্কারভাবে বলেছি, একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র গণ অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন, আল্লাহর হস্তে এই যে আমাদের মধ্যে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে, সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত দিয়ে রাষ্ট্র সংস্কার করুন। সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি, তাই ওই টোকাই নাকি খেপে গিয়েছে। প্রথমত হচ্ছে ওই ছোকরা ছেলে, বোঝাই যাচ্ছে ধান্দাবাজি করার জন্য এর সাথে ছবি, ওর সাথে ছবি, কাজী ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, সরকারের এর সাথে কোনো সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না। কিংবা আন্দোলনকারীদেরও সার্জিসের নাম এসেছে, আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে, বা সার্জিসের বাড়ি উত্তরবঙ্গে, ফারুকের বাড়ি উত্তরবঙ্গে, তার উপরে হামলা করাতে সে সমর্থন দেবে, এটা আমার মনে হয় না। কিন্তু ঘটনাটি খুব রহস্যজনক। এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। কারণ বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য পলিটিক্যাল কিলিং হয়, রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে। এই বিপ্লব এবং আন্দোলনে আমাদের কি রোল, আমরা কি করেছি, সেটা আমাদের নিজেদের বলতে হবে না, দেশের মানুষ জানে। তাই আমাদের ডিএমপি কমিশনারের সাথে গতকালকে কথা হয়েছে, উপদেষ্টা সহ সকলকে বলবো আগামী 24 ঘন্টার মধ্যে আমরা অ্যাকশন দেখতে চাই, অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না। আইন নিজের হাতে তুলে নিয়েই এই শহীদ মিনার এনে বিচার করব। ওরা নাকি ক্ষমা চেয়েছে, এইভাবে সিনেমা স্টাইলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, হবে না। আমরা এত হাতেম তাই না। শেখ হাসিনা 2000 হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করব? আওয়ামী লীগের ক্ষমা আছে? হাজি যারা আবার নতুন ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, দুর্বৃত্ত হয়ে উঠতে চায়, ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া ছাড়া কোনো ক্ষমা নাই। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদ জামিরের বাবা। আপনারা সবাই বসে বক্তব্য শুনেন। আমরা সবাইকে বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করছি। আমরা সবাইকে বিশৃঙ্খলা পরিহার করার জন্য অনুরোধ করছি। আমরা শান্তশিষ্টভাবে প্রোগ্রাম সমাপ্ত করতে চাই। জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে, জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা সবাইকে শান্তশিষ্টভাবে আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি। এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আপনারা কিন্তু এই শহীদ পরিবারের সাথে, আপনারা এই আহত নিহতের পরিবারের সাথে আপনারা বেইমানি করছেন। আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আপনারা এই বিপ্লবে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। জাতীয় বিপ্লবী পরিষদ ধরেন
দৃষ্টি আকর্ষণ করছি, সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, থামুন থামুন এখানে এখানে ছিয়াত্তর বছরের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এবং অর্জন পেরিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে ভিন্ন এক বাস্তবতায়। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক কর্মীর নাম, কারাগারে রয়েছে হাজারো নেতাকর্মী। বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী শিক্ষার মতো মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। সার্টিফিকেট বাতিল হচ্ছে, ছাত্রত্ব বাতিল হচ্ছে, বিভিন্ন ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি হতে হচ্ছে ছাত্রলীগের কর্মীদের। পরীক্ষা দিতে গিয়ে যেতে হচ্ছে কারাগারে, বাবার জানাজায় যাওয়ার সুযোগ হচ্ছে না, মা মৃত্যুর কোলে ঢলে পড়ছে জায়নামাজি। জয় বাংলা বলার অপরাধে বিসর্জন দিতে হচ্ছে জীবন। ফ্যাসিস্ট শোষকের জুলুম, নির্যাতন, নিষ্পেষণে প্রত্যেকটি মুহূর্ত কাটাতে হচ্ছে আতঙ্কে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে থাকার, সহযোগিতা করার সুযোগ এবং সক্ষমতা সবসময় আমাদের হচ্ছে না। অনেকের খোঁজ খবরও আমরা রাখতে পারছি না। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকের মাঝেও অভিমান রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে আমি সবার কাছেই আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। প্রতিকূল এই পরিস্থিতির মুখেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের প্রিয় বন্ধু বা সহপাঠীর ক্লাস করার অধিকার, আবাসিক হলে থাকার অধিকার, পরীক্ষা দেওয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে সোচ্চার থেকেছে ছাত্র সমাজ। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ একই সাথে যেমন অর্জনের কারিগর, ইতিহাসের নির্ধারক, শিক্ষার্থীদের বিশ্বস্ততার প্রিয় নাম, একই সঙ্গে এটি নির্দ্বিধায় আমি স্বীকার করি যে চলার পথে আমাদেরও ভুল ত্রুটি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। আমরা প্রতিজ্ঞা করছি অতীতের ভুল ত্রুটি, সীমাবদ্ধতা অতিক্রম এবং সংশোধন করি বাংলাদেশ ছাত্রলীগ আগামীতে তারুণ্যের স্বপ্ন পূরণের জন্য, শিক্ষার অধিকারের জন্য, মৌলিক মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত রাখবে। কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে। আমি জানি শিক্ষার্থীদের অনেকের মনে প্রশ্ন রয়েছে, দ্বিধা রয়েছে, সংশয় রয়েছে। একটি ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশা প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছে। কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি, সমাবেশ করেছি, প্রেস কনফারেন্সে আমাদের বক্তব্য তুলে ধরেছি। শুধু তাই নয়, কোটা সমস্যার একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, আধুনিক এবং টেকসই সমাধান করার জন্য আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালু করা, বিশেষজ্ঞদের মতামত সংগ্রহ করা এবং শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে সেই প্রত্যাশাগুলোর রূপায়ণ ঘটানোর চেষ্টা করেছি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল অফিস, আইনি পদক্ষেপ প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগ সম্পৃক্ত থেকেছে, যাতে করে শিক্ষার্থীদের সমস্যার একটি যুগোপযোগী, আধুনিক এবং স্মার্ট সমাধান তৈরি করা সম্ভব হয়। এবং সেই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ ছাত্রলীগের আন্দোলনের ধারাবাহিকতা, সরকারের কাছে ছাত্র সমাজের বক্তব্য তুলে ধরা এবং আইনি পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধানের একটি যৌক্তিক পথ উন্মুক্ত হয়েছিল হাইকোর্টের রায়ের উপরে স্টে অর্ডার প্রদান করার মাধ্যমে। বাংলাদেশের ছাত্র সমাজ, সিভিল সোসাইটি এবং সাংবাদিক বন্ধুদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, 11 জুলাই 2024 থেকেই বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল, কিন্তু অপশক্তির উদ্দেশ্য ছিল ভিন্ন। শিক্ষার্থীদের লাশের বিনিময়ে ক্ষমতার জবরদখল করাই ছিল তাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যেই তারা পরিকল্পিত সন্ত্রাস ঘটিয়েছে, শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে তাদের বুকে গুলি চালিয়েছে এবং পরিকল্পিতভাবে তার দায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অথচ দুর্ভাগ্যের বিষয়, ঘাতকেরাই আজকে ক্ষমতা কুক্ষিগত করে বসে আছে। শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ডগুলোর বিচার সম্পন্ন করার জন্য স্বাধীন বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল। অথচ আজ ক্ষমতায় আছে তারা যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আজকে এই ফ্যাসিস্ট খুনি সরকার খুনিদেরকে ইন্ডেমনিটি প্রদান করেছে। শুধুমাত্র পলিটিক্যাল গ্রুপ হিসেবে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ধর্মীয় পরিচয়ের কারণে ভিন্ন ধর্মাবলম্বী মানুষরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে তাদের কাছে যারা আজকে ক্ষমতার ছড়ি করাচ্ছে। ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রত্যয় ফ্যাসিস্ট ইউনুসের রিসেট বাটন দুমড়ে মুছড়ে দিয়ে ডেমোক্রেসি রিস্টোর করা। আমাদের প্রত্যয় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাহসী এবং সাফল্যময় প্রত্যাবর্তন নিশ্চিত করার মাধ্যমে জনগণকে বিজয়ী করা। আমাদের প্রত্যয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চে যেটি বলেছিলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটির মাধ্যমে এই অনির্বাচিত, অবৈধ, বেআইনি, অসাংবিধানিক স্বৈর শাসকের পরাজয় নিশ্চিত করা। বিদ্যমান বাস্তবতা এবং লড়াই বিবেচনায় রেখেই বাংলাদেশ ছাত্রলীগ এবারে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঢেলে সাজিয়েছে। বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে এই কর্মসূচিগুলো জোরালোভাবে পালন করার। ধানমন্ডি 32 নম্বর এবং টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে তো অবশ্যই, একই সঙ্গে আমরা যেখানে যে অবস্থায় আছি সেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব।
বাংলার প্রতিটি ঘর, ধানমন্ডি 32 নম্বর, এই হোক আমাদের প্রত্যয়। একই সাথে শিশু এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা, শীতের কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিজনিত বাস্তবতার কারণে কষ্টের মধ্যে থাকা মানুষের মাঝে দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যদ্রব্য উপহার পৌঁছে দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা থাকবে আমাদের। একই সাথে গণতন্ত্র, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাস্তবায়ন করার জন্য, বাংলার জনগণের অর্থনৈতিক মুক্তি, জনগণের জীবন নিরাপত্তা, স্বস্তি এবং সমৃদ্ধির জন্য দেশরত্ন শেখ হাসিনার প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের কমিটমেন্টের বহিঃপ্রকাশ হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে শীর্ষক মিছিল এবং র্যালি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে, গঞ্জে, বন্দরে, মফস্বলে, শিক্ষা প্রতিষ্ঠানে করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা যেমন বাংলাদেশের প্রত্যেকটি দেয়ালে ইতিমধ্যেই লিখে দিয়েছি জয় বাংলা, আমরা এবার প্রতিটি দেয়ালে অঙ্কনে, গ্রাফিতিতে লিখে দিব শেখ হাসিনাতেই আস্থা। আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটকে জেলা, উপজেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে, অফলাইনে, যেখানে যে অবস্থায় যেভাবে সম্ভব আলোচনা সভা এবং বর্ধিত সভা করার জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, নির্যাতনের শিকার ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আমাদের সংগ্রাম চলবে এই শীর্ষক ছাত্র সমাবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা শিক্ষার্থী, বন্ধু, সহপাঠী, পরিবার, স্বজনদের বই উপহার দেব। নির্যাতিত কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করব। বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান থাকবে আপনারা ভিডিও বার্তার মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা প্রদান করা এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো। আমরা প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটে দাবায় রাখতে পারবো না শীর্ষক নানা ধরনের কর্মসূচি গ্রহণ করব। প্রিয় বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধ নির্বাসনে গণতন্ত্র অবরুদ্ধ, মৌলিক অধিকার বিপন্ন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মৌলিক মানবাধিকার বাস্তবায়ন করার জন্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রাম বাস্তবায়ন করার জন্য, আমাদের প্রিয় নেত্রী, বাঙালি জাতির আশা এবং আকাঙ্ক্ষার প্রিয় ঠিকানা, ভরসা এবং সমৃদ্ধির প্রিয় নাম দেশরত্ন শেখ হাসিনার জন্য আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। প্রত্যেক মুহূর্তেই আমাদের আন্দোলন আরো জোরালো হবে। ফ্যাসিস্ট ইউনূসের আয়ু ফুরিয়ে আসছে। আমরা লড়বো, আমরা মরবো এবং আমরাই বিজয়ী। জয় বাংলা। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর ব্যাপকভাবে শহীদ মিনারে হামলা চালানো হয়েছে। সেখানে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ফারুক হাসান সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন, যে কারণে এই সমালোচনা করার কারণেই তার উপরে এই ধরনের হামলা চালিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ নামক নব্য গজিয়ে ওঠা একটি সংগঠন। আমাকে সেখান থেকে সাংবাদিকরা ফোন করে জানিয়েছে যে ফারুক হাসান সরকারের সমালোচনা করেছে এবং এই সমালোচনা করার কারণেই মূলত এ ধরনের হামলা চালানো হয়েছে। সেখানকার যারা গণমাধ্যমের কর্মীরা রয়েছে তারা আমাকে ফোন করে বলেছে যে ওইখানকার 10-15 জন তারা চিৎকার করে উঠেছে যে ফারুক হাসান কেন সরকারের সমালোচনা করলো, কেন আমাদের সরকারের সমালোচনা করলো। এই কথা বলেই তার উপর দেখেন কিভাবে বেধড়ক তাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে এইভাবে হামলা চালানো হয়েছে। তার কপালে কি কপ লেগেছে না কি হয়েছে? ছুরি দিয়ে দেখেন কত বড় এরা জঙ্গি, এরা নাকি সরকারের সমর্থক। আমি আগামী 2 ঘন্টা সময় দিলাম শাহবাগ থানায়। এখন আমি পোলাপান নিয়ে যাবো, ওদেরকে গ্রেপ্তার করতে হবে। এখন এই অবস্থায় আমরা শাহবাগ থানায় যাবো, এই অবস্থায় চিকিৎসা চলবে না। যারা জঙ্গিরা, এদেরকে সরকারের পক্ষে অবস্থানের নামে যারা হামলা করেছে এদেরকে গ্রেপ্তার করতে হবে। শাহবাগ থানায় সবাই চলো, তুমি সামনে যাও, সবাই সামনে স্লোগান দাও। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি জনাব ফারুক ভাইয়ের উপরে আজকে হামলা হয়েছে শহীদ মিনারে। আপনারা দেখছেন যে কিভাবে তাকে এইভাবে হামলা চালিয়েছে। শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সমালোচনা করা গেছে। এখন ডক্টর ইউনূসের আমলে যদি ডক্টর ইউনূসের বা তার সরকারের সমালোচনা করা না যায়, নব্য গজিয়ে ওঠা সংগঠনের নেতাকর্মীরা এইভাবে তাকে ছুরি দিয়ে কোপ দেয়, তাহলে এই সংগঠন আসলে কারা? এরা নিশ্চয় জঙ্গি সংগঠন। সরকারের আশ্রয় প্রশ্রয় নিয়ে এরা মূলত বাঁচার চেষ্টা করছে। এখানে আওয়ামী লীগ গণ অধিকার পরিষদের নাম বলার পরে খারাপ ব্যবহার করেছে। তোমরা কয়জন ছিল এখানে? কে কে ছিলেন? আমাদের ওইখানে সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে সরকারের সমালোচনা করতেছিল যে আহত যারা যোদ্ধা আছে তারা সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। এই চিকিৎসা না পাওয়ার প্রতিবাদ করতে গিয়ে ফারুক ভাই আজকে সন্ত্রাসীদের দ্বারা, দুর্বৃত্তদের দ্বারা যারা আছে ওইখানে, আমি তাদের আসলে প্রকৃতভাবে তাদের পরিচয় জানতে পারি নাই, তারা অতর্কিতভাবে এমনভাবে হামলা করে, সবাইকে পাশবিকভাবে নির্যাতন করে এবং হত্যার পরিকল্পনা ছিল তাদের সম্ভবত। ফারুক হাসান ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। ফারুক হাসান ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। সন্ত্রাসীদের বিচার চাই। ফারুক হাসান উপরে হামলা কেন? সন্ত্রাসীদের বিচার চাই। ফারুক হাসান উপরে হামলা কেন?
আমরা শাহবাগ থানায় যাচ্ছি, আপনারা যারা আশেপাশে আছেন দ্রুত শাহবাগ থানায় চলে আসেন। কয়েকজনকে গাড়িটা ধরেন ভাই, গাড়ি আমাদের সহযোগিতা ভাইরা সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি শাহবাগ থানায়, সেখানে গিয়ে শাহবাগ থানায় চলে আসেন। গাড়ি থামা দেন, গাড়ি থামা দেন। শাহবাগ থানায় আসা সবাই। যান যান, আপনারা যান, আপনারা যান। যাও, এবার আসেন। আরে কে আছে এখানে? দায়িত্ব কে আছে? ভাই সরকারি কে আছে কে? বলেন তো। ভাই আপনি কথা বলেন, কি আছে বলেন। এই কে আছে আছে? আপনারা যারা লাইভটি দেখছেন একটু দেখেন, এদিকে আসেন, এদিকে আসেন। আমরা এখন শাহবাগ থানায় এসেছি। এদিকে আসেন, এদিকে আসেন। দেখেন আপনারা কপালে, ওরা যদি সরকারের সমর্থক হয় ওদের হাতে ছুরি থাকবে কেন? ছুরি দিয়ে কপ মেরে কপাল কিভাবে, দেখেন কি অবস্থা করেছে। আমরা এখন শাহবাগ থানায় আসছি, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ সবাইকে শাহবাগ থানায় আসার জন্য বলতেছি। আপনারা যে যেখানে আসেন শাহবাগ থানায় আসেন। ফারুক হাসানকে দেখেন এইখানে কোপ মেরে কি অবস্থা করেছে। এরা সরকারের, আপনি এখানে আছেন? এই যে এই পাশে একটু দেখেন, আমি বিপ্লবী ছাত্র পরিষদের ব্যানারে যারা প্রোগ্রাম করছে সেখানে বক্তব্য দিয়েছে। বক্তব্য দেওয়ার পর কিন্তু আপনারা ফোর্স এখানে যান, তারা দঙ্গি করা আছে, ফোর্স করাইছে। চিকিৎসা তো দিব, কিন্তু আমরা আসলাম আপনাদের দ্রুত ফোর্স করা চিকিৎসার জন্য তো আসলাম, এবং চিকিৎসার ওইখানে সেই জঙ্গিরা যদি হামলা করতে হবে চিকিৎসার জন্য যাচ্ছি। ঠিক আছে, আপনি দেখেন, সোজা করতেছে। ফোর্স পাঠান, আপনি হসপিটালে পাঠান, বাকিটা
আপনাদেরকে করতেছি আমরা হসপিটালে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে আপনাদেরকে গ্রেফতার করেন। আপনি এক টাকা ছাড় দেন, দ্রুত যান গ্রেফতার করেন। আপনি আগে তার থেকে এখনো এখানে নাকি দেখছেন ভাই, কারণ সেটা জঙ্গি 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 ছাড়া এইভাবে হামলা করতে পারে, কোনো মানুষ হামলা করতে পারে? আওয়ামী লীগের বিরুদ্ধে সারা জীবন প্রোগ্রাম করা, শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করে গেছে, এখন নাকি সমালোচনা করা যাবে না? ওরা কারা? ওরা তো সরকারের কেউ না, সরকারের নাম জঙ্গি জঙ্গি, ওরা জঙ্গি জঙ্গি, ওদের জঙ্গি কেস এখানে করার জন্য কেস নিয়ে ওরেন। আচ্ছা আগে মেডিসিন নিতে গেল ভাই, ওরা কি আছে ওখানে? হ্যাঁ ভাই আছে 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 আমাদের বলা হয় আছে ভাই, আছে হ্যাঁ আছে। ওরা 15-20 জন ওদের পরিকল্পনা ভাই ঠিক আছে, আমি ছিলাম ট্রেনার। ওরা রিকশা পর্যন্ত দেখতে নাম করে আপনি আসেন আমাদের সাথে চলেন, বালক পাঠান। আপনি কি পিজিতে নিয়ে যাচ্ছেন? আচ্ছা পিজিতে আগে নিয়ে যান, আমি তো পুলিশ পাঠাচ্ছি। আগে চিকিৎসা জরুরি তো, আগে আপনি বুঝতেছেন নাকি? আপনি ওদেরকে ধরে আনবেন, আমরা আসতেছি। এই পিজিতে নিয়ে যান, আমি এখানে আছি। সাংবাদিক ছিলেন না? আচ্ছা ছিলেন না? আচ্ছা অনেকে ছিল না। আচ্ছা ইয়ে করো তোমরা, হচ্ছে কয়েকজনের ইয়েতে নিয়ে যাও পিজিতে। আচ্ছা আসো পিজিতে ভর্তি করে আমি আসতেছি, এখানে সাবধানে আসতেছি, ধন্যবাদ করতে হবে। ভাই রিকশাটা তাড়াতাড়ি নিয়ে যান। রিকশা লাগবে, রিকশা নাও। গাড়ি কই? কি গাড়ি আছে? হ্যাঁ কই গাড়ি কই? গাড়ি কই? গাড়ি কই? পিছিয়ে এখানে রিকশাতে বসা, গাড়ি ছেড়ে ছুটে দাও। রিকশা চলে। আরে রিকশা চলে। দেখুন ভাই ভাই সাবাক থানা একদম উপরে উঠে আসেন চলে গেছে। যারা আছে আসলে সাবাক আসে বলে। আচ্ছা এদিকে আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ফারুক হাসানের উপরে হামলা চালানো হলো। হামলা চালিয়েছে মূলত বিপ্লবী কি পরিষদ? বিপ্লবী জাতীয় বিপ্লবী পরিষদ না কি জানো? জাতীয় বিপ্লবী পরিষদ না কি একটা ভয়ঙ্কর সংগঠন, নাম জানি না, কিচ্ছু না। এরা হামলা চালিয়েছে, ফারুক হাসানের ব্যাপকভাবে রক্তাক্ত করেছে। আমরা এখন শাহবাগ থানায় আছি। ওসি বলছে যে সেখানে নাকি ফোর্স পাঠিয়েছে। দেখি এই জঙ্গিদেরকে। হ্যাঁ একটু লাউডলি বলেন। আমরা জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা একটি নব্য গজিয়ে ওঠা একটি সংগঠন। এই সংগঠন আসলে দাবি করছে যে তারা নাকি এই সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য গজিয়ে উঠেছে। এই সংগঠন একটি জঙ্গি সংগঠন বলে আমরা মনে করছি। অন্যথায় তারা অতিথিদেরকে ডেকে নিয়ে, যিনি অতিথি হন তিনি যে কোনো ধরনের বক্তব্য দিতে পারেন। তারা বলছে যে মূলত সরকারের সমালোচনা করা হয়েছে, এই কারণে তার উপর হামলা করেছে। সেখান থেকে বাংলা ভিশনের সাংবাদিক মুহিব ভাই আমাকে ফোন দিয়ে জানালেন যে এখানে ফারুক হাসান তার উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে কারা হামলা চালিয়েছে। তিনি বললেন যে এখানকার যারা আয়োজক জাতীয় বিপ্লবী পরিষদের উগ্র নেতাকর্মীরা এ ধরনের হামলা চালিয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে কেন হামলা চালিয়েছে। তিনি বললেন যে মূলত ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করার কারণে এই ধরনের হামলা চালিয়েছে। ফারুক হাসান সেখানে যেটি বলেছিলেন যে এই যে প্রায় 5 মাস অতিবাহিত হলো, এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি, এখনো পর্যন্ত শহীদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি, সরকার আহতদের ঠিক মতন চিকিৎসা করাতে পারছে না এবং প্রায়ই 2-1 জন করে শহীদ হচ্ছেন। এই বিষয়গুলো নিয়ে ফারুক হাসান বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য দেওয়ার পরপরই এই জাতীয় বিপ্লবী পরিষদ নামক এই জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা তারা ফারুক হাসানের উপর হামলে পড়ে এবং ছুরি দিয়ে তার কপালে তারা জখম করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনারা ছবি দেখেছেন কিভাবে তাকে রক্তাক্ত করেছে। মানে কোনো মানুষের কাজ না, কোনো সংগঠন এইভাবে আসলে কাজ করতে পারে না। এটা কোনো সংগঠন না। আমরা সরকারকে বলবো যে অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করতে হবে। আমি এই মুহূর্তে শাহবাগ থানায় রয়েছি। আমি ওসি সাহেবকে বলেছি যে এরা এখনো এখানে আছে, এখনো বক্তব্য দিচ্ছে, এখনো প্রোগ্রাম করছে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। ওসি সাহেব বলেছে যে তারা ইতিমধ্যে ফোর্স পাঠিয়েছে। থানায় আমরা এসেছি, মামলা করব এবং এই যে জঙ্গি সংগঠন যারা গজিয়ে উঠছে, কিসের বিপ্লব? এরা কিসের বিপ্লবী? এদেরকে তো আমরা কোথাও দেখি নাই। বিপ্লব তো আমরা করেছি। আমরা দীর্ঘ 7-8 বছর ধরে 18 সাল থেকে আমরা লড়াই চালিয়ে 18 সাল থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি এই শেখ হাসিনার বিরুদ্ধে। গণ অধিকার পরিষদ যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে, আর কয়টা সংগঠন ছিল আপনারা তো দেখেছেন। আজকে ফারুক হাসান যেভাবে সে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, আপনারা সকলে জানেন। ফারুক হাসান তিনি আমাদের সাথে তিনি এখন আছেন। তিনি গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন। আজকে তিনি সেখানে অতিথি ছিলেন, তার উপর যে হামলা চালিয়েছে, আমরা সরকারকে বলবো অনতিবিলম্বে এই অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে।
হামলা চালিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ নামক যে সংগঠনটি শহীদ মিনারে এই মুহূর্তে ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন সংবিধানের দাবিতে কর্মসূচি পালন করছে। তারাই মূলত হামলা চালিয়েছে। সেখান থেকে সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে ফারুক হাসান সেখানে বক্তব্য রেখেছিলেন এবং সরকারের তিনি সমালোচনা করেছিলেন যে এই গত প্রায় 5 মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা সম্ভবপর হয়নি। এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ড এবং শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করেনি। এখনো পর্যন্ত সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং একই সাথে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তারে এই সরকার এক ধরনের অমনোযোগী, এই যে সমালোচনা করলেন। এবং একই সাথে যারা আহত হয়েছিল সেই আহতদের এখনো তালিকা তৈরি করা হয়নি, ঠিক কোনো চিকিৎসা পাচ্ছে না। এই সমালোচনাগুলো করার পরপরই যখন ফারুক হাসান শেষ করলেন বক্তব্য, তার পরপরই তার উপর তারা হামলে পড়েছে এবং তাকে এখানে কোপ দিয়েছে, কপালে কোপ দিয়ে জখম করেছে। আপনারা সাংবাদিকরা এখনো দেখতে পারেন। আমি শাহবাগ থানায় এসেছি, ওসির সাথে কথা বলেছি। ওসি ইতিমধ্যে পুলিশ পাঠিয়েছে, আমাকে জানিয়েছে ফারুক হাসানকে পিজিতে নিয়ে যাওয়া হয়েছে। তাকে মেরেই ফেলতো এমনভাবে হামলা চালিয়েছে যে ফারুক হাসানের কোনো বাঁচার উপায় ছিল না। এক ধরনের গণপিটুনি দিয়েছে। আমরা শাহবাগ থানায় মামলা করব এবং আমরা ডক্টর ইউনূস সরকারকে বলবো, এরা দাবি করছে যে এরা নাকি আপনাদের লোক, এরা দাবি করছে যে আমরা সরকারের পক্ষের লোক।